শিয়াল চালাক এ কথা সবাই জানে, তেমনি ছাগল কিংবা ভেড়া যে বোকা এও সকলে জানে। কিন্তু বোধিসত্ত্ব বলতে গেলে প্রায় সব জীবের মধ্যেই একবার না একবার করে জন্ম নিয়েছেন। যে জীবের মধ্যে জন্ম নেন সে তো অসাধারণ হবেই। এবারে এরকম এক ছাগলকে নিয়ে গল্প। কেউ কেউ ভেড়াও ভেবে নিতে পারো। ছাগল ও ভেড়ার মতো হদ্দবোকা তো আর কোনো প্রাণী নেই। সে সময়ে হিমালয়ের পাদদেশে প্রচুর ভেড়া ছাগল চড়ে বেড়াতো। পাহাড়ের পাদদেশ বলে ঘাস জঙ্গলও দেদার। ছাগলরা মনের সুখে খেত আর নাদুস নুদুস হতো। ছাগলদের এহেন তেল চুকচুকে চেহারা দেখলে কার না লোভ হয়। তো সেই পাদদেশে এক সময় ঘুরতে ঘুরতে এক শিয়াল আর তার বউ শিয়ালি এসে হাজির। দূর থেকেই নদরকান্তি ছাগল ও ভেড়া দেখে তো শিয়াল আর শিয়ালির জিভে জল এসে গেল। এই লোভ নিয়ে ওরা গুটি গুটি এগোতেই ঝোপ জঙ্গলের শব্দ পেয়ে ছাগল ভেড়াদের দুদ্দার দৌড়। শিয়াল ও শিয়ালি তাই খানিকটা হতাশ হলো। ছাগল ভেড়াদের এমন দৌড়ঝাঁপ দেখে তো ভেড়া ও ছাগলদের অধিপতি মেরমাতা অবাক। কি হয়েছে, অমন ভয় পেয়েছো কেন? ছাগলেরা ভয়ের কথা জানালো। ভেড়ারা বলল, রানীমা, আমাদের সামনে বিপদ, আপনি রক্ষা করুন। মেরমাতা সকলের চেহারায় বড়, হৃষ্টপুষ্ট। সে বলল, ঠিক আছে, তোমরা উত্তর দিকে যেও না, আমি দেখছি। সকলে তো ভয়ে অস্থির। শিয়ালের যা বুদ্ধি এবং নখ দাঁত যা হিংস্র, মেরমাতা একা গেলে আর রক্ষে থাকবে না। রানীমাকে যদি শিয়াল জব্দ করে ফেলে তো বাকিদের জীবন আর কদিন। তখন তো এই অঞ্চলটা শিয়ালের রাজত্বে চলে যাবে। ছাগলেরা যখন এইসব বলাবলি করছে তখন মেরমাতা অভয় দিল। দেখ, প্রাণ তো একদিন সবার যাবেই, জগতে কেউ অমর নয়, সুতরাং প্রাণ গেলে আগে আমারই যাক। তোমরা আমাকে দলনেত্রী বানিয়েছ, এই বিপদের সময়ে আমি পিছনে থাকব, আগে আমার নিজের কথা ভাববো। এমন অধম এবং ভীতু আমি নই, একবার চেষ্টা করে দেখি। বলে ভেড়াদের মুখের দিকে তাকিয়ে দেখে ভেড়াদের মুখ ভয়ে সাদা। ছাগলগুলো ভয়ে কাঁপছে। বাচ্চা ছাগলগুলো তো কান্না জুড়ে দিল। বলল, না, তুমি যেও না। মেরমাতার এক কথা, ভীতুরা বারে বারে মরে, মরার আগেই মরছিস কেন? বলে জোরসে ধমক দিল, কাল ওদিকে যাবি না কেউ। মেরমাতাকে একাই পাদদেশে ঘাস খেতে দেখে শিয়ালেরা বলল, দেখ দেখ কেমন নদরকান্তি ছাগল, কিন্তু একে কারোর একার সাধ্য নেই একে বাগে আনার। শিয়াল আর শিয়ালি তখন সলা পরামর্শ করে ঠিক করলো মেরমাতার কাছে প্রথমে একজন যাবে, বন্ধুত্ব গড়ে তুলবে, তারপর সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে। আর একে তুলতে পারলেই আগামী 1-2 বছর এখানে দিব্যি সুখে থাকতে পারবে। তখন তো সব ছোট চেহারার ভেড়া মারবে আর খাবে। এতে যতদিন চলে এখানে যা ভেড়ার পাল আছে তাতে এমনকি বাকি জীবনটাও কেটে যেতে পারে। মেরমাতার সঙ্গে শিয়ালি গেল বন্ধুত্ব করতে। সে বলতে লাগলো, ভাই, তোমাদের এই জায়গাটা ভারী সুন্দর, চমৎকার আলো হাওয়া, এখানে ভাবছি এখানে কদিন থেকেই যাই। বেশ তো, থেকে যাও, মেরমাতা বলল। সেই থেকে একটু একটু করে ভাব জমাতে থাকে শিয়ালি।
মেয়ের মাথা কথা বলে, গল্প করে ঠিকই, কিন্তু সন্দেহের চোখে দেখে শিয়ালিকে। বেশ কদিন পর শিয়ালি খুব মন খারাপ করা মুখ করে বলল, ভাই, আমি তো ভারী মুশকিলে পড়েছি। কি হলো? শুধায় মেয়ের মাথা। শিয়ালি বলল, হঠাৎ গত রাতে ভেদ বমি করে মারা গেছে আমার স্বামী। এখানে তো কেউ নেই, সৎকার করতে হবে, তাই তুমি চলো। তুমি ছাড়া আর কে আছে এখানে? বেশ, চলো। মেয়ের মাতা রাজি হলো বটে, তবে আগে আগে নয়, শিয়ালির পিছনে পিছনে যাবে। যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে ঝোপের আড়ালে শিয়ালির বর শিয়ালকে। ওদের দেখেই শিয়াল মরার মতো শুয়ে পড়ল। তা দেখে দে দৌড়, মেয়ের মাতা পালালো। দুদিন বাদে আবার এলো শিয়ালি, বলল, ভাই, তুমি কি জাদু জানো বলো দেখি? তোমার পায়ের শব্দে আমার স্বামী শিয়াল উঠে বসলো। আসলে হয়েছিল কি, বমি করে করে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি ভেবেছিলাম মরে গেছে। সে যাই হোক, আমার স্বামী বলল তোমাকে ডেকে আনতে। তোমার পরশে এসে জেগে উঠেছে, তাই তোমাকে পেট পুড়ে আমরা খাওয়াবো। মেয়ের মাতা জানতো শিয়ালি আবার আসবে, সে তৈরি হয়েই ছিল। সে বলল, বেশ, যাব, কিন্তু সঙ্গে যাবে আমার 4 বন্ধু। কোথাও কেউ খাওয়ার নিমন্ত্রণ করলে এরা আমার সঙ্গে যায়। এদের ছাড়া আমি কোথাও নিমন্ত্রণ খেতে যাই না। এদের কথা তো আগে শুনিনি, এরা কারা? জানতে চাইল শিয়ালি। মেয়ের মাথা মুচকি হেসে বলে, এরা হলো 4 কুকুর। এদের আবার প্রত্যেকেরই আছে 100 সঙ্গী। ওরা গেলে এরাও যায়, আর এরা যদি পেট পুড়ে না খেতে পায়, তাহলে যারা নিমন্ত্রণ করে খেতে দিতে পারে না, তাদের আস্ত রাখে না। এই কথা শুনে শিয়ালির তো বুকের ভিতরে ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। বলল, তাহলে থাক, আমরা এতজনের খাবার জোগান দিতে পারবো না। বলে দে ছুট। শিয়ালকে দেখে হাঁপাতে হাঁপাতে শিয়ালি বলতে থাকে, আর এক মুহূর্ত নয়, আগে ভাগো, ভাগো এখান থেকে। ওই ছাগলকে যত সহজ মনে করেছিলাম ততটাও নয়, ভাগো ভাগো। শিয়াল আর শিয়ালি পালালো, আর অমুখ হয়নি। ছাগল ভেড়ারাও আগের মতো মহা সুখে জীবন কাটাতে লাগলো ওখানেই। মেয়ের মাতার নামে জয়ধ্বনি পড়তে লাগলো। তাহলে বন্ধুরা, আজকে এই গল্প থেকে আমরা বুঝলাম, বুদ্ধির সঙ্গে সাহস থাকলে জয় অবশ্যই হয়। বোধিসত্ত্ব সেবারে বণিক ঘরে জন্মেছিলেন। বণিক ঘরে জন্মালে ব্যবসা তো করতেই হবে। সেই সূত্রে তাকে গ্রাম থেকে গ্রামান্তরে যেতে হয়। এরকম এক গ্রামেই তার সঙ্গে আলাপ হয় একজন সচ্ছল গ্রামবাসীর, আর সেখানেই তিনি দেখেন এক সাধুকে। আজকে এই সাধুকে নিয়েই গল্প। সেদিন সবে সেই গৃহস্থ বাড়ি এসেছেন, গৃহস্থর সঙ্গে ব্যবসার কথা বলছেন। এমন সময় দেখেন গেরুয়া বসনধারী একজন সাধু হাতে এক টুকরো খড় নিয়ে হাজির। ব্যাপারটা বোধিসত্ত্বের সামনেই ঘটল। সাধু আসলে এই গ্রামে বেশ কিছুদিন হলো এসেছে। জাট জুট সাধুকে দেখে এই সচ্ছল গৃহস্থ ভক্তিতে গদগদ হয়ে গ্রামের একই প্রান্তে একটা কুটির বানিয়ে দিয়েছিল। সাধু সেখানেই থাকত। এই গৃহস্থ সজ্জন সেবায় প্রতিদিন দুপুর সন্ধ্যায় খাবার দিয়ে আসত। খাবার দিয়ে ধূপ চন্দন জেলে সাধুকে প্রণাম জানিয়ে আসত। এভাবে বেশ চলছিল। কিন্তু একদিন সাধু এই গ্রাম ছেড়ে চলে যেতে চাইলে গৃহস্থ তাকে অনেক অনুরোধ করল, দয়া করে যাবেন না, আমাদের সেবায় কি আপনি তুষ্ট হননি? তবুও সে থাকতে চাইল না।
সাধুর এক কথা, সাধু সন্ন্যাসীরা এক জায়গায় কখনো আটকে থাকতে পারে না। আমরা এক জায়গায় থেকে গেলে তো ধীরে ধীরে গৃহস্থ হয়ে যাব। এরপর একটা ছাগল পোষার ইচ্ছে জাগবে। ছাগল হলে গরু, গরু হলে জমি চাই, জমি মানে চাষবাস। তারপর বউ চাই, ছেলে বুলে চাই, শেষে ঘোরতর সংসারী হয়ে যাব। তা সংসারীর বড় লোভ হয়, সাধুদের লোভ থাকতে নেই, সেজন্য এক জায়গাতে থাকতেও নেই। এইসব বলে সাধু সত্যি সত্যি রওনা দিয়েছিল। গৃহস্থ এই গ্রামের শেষ সীমানা অবধি এগিয়ে দিয়ে এসেছিল। এখন আবার আসছে কেন? তাহলে কি গৃহস্থর কোনো দোষ ত্রুটি হয়েছে? কে জানে। গৃহস্থ তটস্থ, বণিক রূপী বোধিসত্ত্ব বসে আছেন দাওয়ায়। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সাধু বাবা। সাধু এক গাল হাসি ছড়িয়ে বলল, তোমার ব্যবহারে, তোমার আতিথেয়তায় আমি মুগ্ধ, আমি খুবই প্রীত। আমি ফিরে এলাম অন্য কারণে। ভুল তোমার হয়নি, গৃহস্থ ভুল হয়েছে আমারই। এই যে এক টুকরো খড় আমার বেখেয়ালে আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমরা গৃহস্থর কোনো জিনিস সঙ্গে নিয়ে যেতে পারি না। তাই কোথায় ফেলে দেব, সেজন্যই ছুটে এলাম। যার জিনিস তাকে দিয়ে যাই। বলে খড়কুটোটা গৃহস্থর হাতে তুলে দিল। গৃহস্থ তো ভেবেই পায় না এমন নির্লোভ মানুষও এ জন্মে হয়। ভক্তি ভরে প্রণাম করতেই সাধু ফিরে যেতে চাইল। সাধু বলল, তার দরকার হবে না, আমি নিজে চলে যেতে পারবো। তুমি তোমার কাজ করো। বোধিসত্ত্বের দিকে একবার আর চোখে তাকিয়ে সাধু যে পথে এসেছিল সেই পথেই হাঁটতে শুরু করে। বোধিসত্ত্ব তো এই দৃশ্য দেখে তাজ্জব। সে ভাবল, একটা খড়কুটো তাও ফেরত দিতে এসেছে, কেমন যেন সাধুটা। এমন সময় পাশের গ্রামের একজন এসে এ গ্রামের সবাইকে সাবধান করে দিল। গতকাল আমাদের গ্রামের জমিদার বাড়িতে ডাকাতি হয়েছে, সবগুলো সোনার মোহর নিয়ে ডাকাতেরা চলে গিয়েছে। আজকালের মধ্যে এ গ্রামে ডাকাতি হতে পারে। সোনার মোহরের কথা শুনে গৃহস্থর তৎক্ষণাৎ মনে পড়ে গেল তারও তো কিছু সোনার মোহর আছে। এই গ্রামে ডাকাতি হওয়া মানে তার ঘরেই ডাকাতি হবে, কারণ গ্রামের মধ্যে অপেক্ষাকৃত ধনী সেই। বোধিসত্ত্বকে সে বলল, এমনিতে আমার ভয়ের কিছু নেই, ডাকাতির খবর তো বেশ কিছুদিন ধরেই চলছে। আজ এই গ্রামে নয়তো ও গ্রামে। ডাকাতির সম্ভাবনার কথা মাথায় রেখেই আমার সমস্ত মোহর একটা থলেতে ভরে সেই সাধুর কুটিরে মাটি খুঁড়ে খড় চাপা দিয়ে আগে থেকেই রেখে এসেছি। এখন সাধু বাবা চলে যেতেই চিন্তা হচ্ছে, সাধু থাকলে তো ওখানে ডাকাতরা ঘেঁষতো না, কারণ ওখানে কিছু পাবে না। এখন ডাকাতরাই না ওই ঘরের দখল নিয়ে নেয়। এই কথা শুনে তো বোধিসত্ত্বের চোখ কপালে। তিনি গৃহস্থকে সঙ্গে সঙ্গে তাড়া দিলেন, ওঠো ওঠো, চলো যাই সাধুর সেই পর্ণকুটিরে। দুজনে তো ছুটতে ছুটতে গ্রামের এক প্রান্তে গাছগাছালির পাতায় ছাওয়া অপূর্ব দেখতে সেই কুটিরে প্রবেশ করে। মেঝে পাতা বিচালি সরিয়ে দেখে শুধু গর্ত। মোহর কোথায়, থলে কোথায়? গৃহস্থ তো দু চোখ বেয়ে জলের ধারা নামছে সমানে। আমার সারা জীবনের সঞ্চয়, দুটো ছেলে আমার, ওরা বড় হচ্ছে, ওদের জন্যই সঞ্চয়। গুরুকুলের পাঠ শেষ হলে ইচ্ছে আছে ওদের বাণিজ্যে লাগিয়ে দেব, দুজনকেই সঞ্চয়ের সমান অংশ দিয়ে দেব। আয় আয় আয়, এ কি হলো আবার? বলে কপাল চাপড়াতে শুরু করে দিল গৃহস্থ। বোধিসত্ত্ব দেখলেন এ তো মহা মুশকিল।
এখন কালক্ষেপ করার সময় নেই, সাধুরা এখনো অনেক দূর যেতে পারেনি, চলুন চলুন। সাধু নিয়েছে মোহরের থলি, কিছুতেই যেন মন মানতে চাইছে না। সাধুর মতো নির্লোভ মানুষ যার হয় না, দেখলে না খড়কুটোটি পর্যন্ত ফেরত দিয়ে গেল। খোঁজ একবার নেওয়া যেতেই পারে, এই বলে দুজনে ছুট ছুট ছুট। হঠাৎ পিছন ফিরে এদের দেখে সাধুরা ছুটতে শুরু করে দিল। সামনেই ছিল নদী, বালির চড়ায় ঊর্ধ্বশ্বাসে ছুটছে সাধু, আর নদীর পাড় বেয়ে ছুটছে গৃহস্থরা। কিন্তু বোধিসত্ত্বের সঙ্গে দৌড়ে পারবে কেন? পাড় ভেঙে লাফ দিয়ে ধরল সাধুকে। সাধুর জটা জুটো খুলে এলো তৎক্ষণাৎ হাতের মুঠোয়। তারপর ঝাঁকাঝাঁকি করতেই কোমর থেকে বেরিয়ে পড়ল থলে, থলে ভর্তি মোহর। বোধিসত্ত্ব বললেন, ভণ্ড সাধু, এক্ষুনি খুলে ফেল গেরুয়া কাপড়, এই কাপড় পরার অধিকার তোমার নেই। বলে এক ধাক্কায় ভণ্ড সাধুকে নদীতে ফেলে চলে এলো তারা। গৃহস্থ বলল, তুমি না থাকলে মোহরগুলো ফিরে পেতাম না। বোধিসত্ত্ব বললেন, হাতে করে ওই খড়কুটো দেখেই আমার সন্দেহ হয়েছিল, এ আসল সাধু নয়, ভণ্ড। অতি বিনয় এবং অতি সাধু সাধু ভাব দেখানো মানেই সাধু নয়। এদের থেকে দূরে থাকাই ভালো, সাবধানে থাকা ভালো। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম, গেরুয়া বসন পড়লেই প্রকৃত সাধু হওয়া যায় না, বা গেরুয়াধারী মানেই প্রকৃত সাধু নয়। Thank you.